হ্যালো এভরিওয়ান। গতকালকে রাতে যখন ভিডিও করে যাচ্ছিলাম তখন ক্লিয়ারলি মনে হচ্ছিল যে পৃথিবী আসলে একেবারেই ধ্বংস হওয়ার পথের দিকে যাচ্ছে এবং নতুন করে বড় কিছু ঘটতে যাচ্ছে। আর আজকে যখন আমি ভিডিও করে যাচ্ছি এখন, তখন মনে হচ্ছে যে পৃথিবী আসলে বড় পরিবর্তনের দিকে যাচ্ছে এবং পজিটিভ একটা চেঞ্জের মধ্য দিয়ে যেতে শুরু করেছে। এর মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে ইরানে দেওয়া 10 পয়েন্ট এগ্রিমেন্টে এগ্রি করতে যাচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দ্যাটস দ্য বিগেস্ট পয়েন্ট, বিগেস্ট ব্রেক থ্রু। এখন পর্যন্ত যত ওয়ারের যত কিছুই ঘটেছে তাতে এটাই সবচেয়ে বড় বিগ থ্রো, এবং এতে মূলত শান্তি পর্যবসিত হওয়ার অনেক বড় চান্স তৈরি হয়েছে। কিভাবে, এবং আমি আগে 10 পয়েন্ট এগ্রিমেন্টটাকে এক্সপ্লেন করি, তারপর আপনাদের সাথে আমি বাকি ডিটেলস কথা বলবো এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন, আর যদি না দেখতে মন চায় তাহলে ইগনোর করে চলে যান। নাম্বার 1 এগ্রিমেন্টের প্রথম শর্ত ছিল নন অ্যাগ্রেশন। দ্যাট মিনস হচ্ছে ইউএসএ ইসরায়েল মিলে ইরানের উপর যে অ্যাগ্রেশন চালিয়েছে, লেবাননের উপর যে অ্যাগ্রেশন চালিয়েছে, সেই অ্যাগ্রেশন যেন কোনোভাবে কোনোদিন আর না থাকে, এবং নন অ্যাগ্রেসর হিসেবে তাদেরকে এগ্রি করতে হবে এবং তারা আর কোনোদিন ফিউচারে এভাবে অ্যাটাক করতে পারবে না এবং করবে না। এটা হচ্ছে মূলত ওয়ারের ফাইনাল এন্ড টেনে আনার সবচেয়ে বড় রাস্তা তৈরি করবে। মিনস হচ্ছে পার্মানেন্ট একটা সলিউশনের দিকে এগোবে। দ্বিতীয়ত হচ্ছে স্টেট অফ হরমুজের অথরিটি ইরানের উপর তুলে দেওয়া, বা স্টেট অফ হরমুজের কন্ট্রোলের ফুল অথরিটি ইরান নিয়ে নেবে, এটাতে এগ্রি করা। দ্যাট মিনস হচ্ছে কন্টিনিউশন অফ ইরান কন্ট্রোল ওভার স্টেট অফ হরমুজ। দ্যাট মিনস হচ্ছে এন্টায়ার স্টেট অফ হরমুজের যত মানে নিয়ন্ত্রণ রয়েছে, লাইক এটা একটা ইরানের সভরেন স্টেটের একটা পার্ট, স্টেট অফ হরমুজ, সেটাকে এভাবে গ্রহণ করা, এবং এটা যদি গ্রহণ করে তাহলে ইরান এগ্রি করবে এবং ইরান যুদ্ধ থামিয়ে দেবে, এবং ইউএসও এখানে এগ্রি করতে হবে। সো স্টেট অফ হরমুজ আগামী দিনগুলোতে, এখনও যদি 2 সপ্তাহের জন্য তারা ছেড়ে দেয়, ধরে রাখেন স্টেট অফ হরমুজের ফুল কন্ট্রোল ইরান করবে এবং সেখানে টোল অবধারিত। নাম্বার 3 অ্যাকসেপ্টেন্স অফ এনরিচমেন্ট। এনরিচমেন্ট মিনস হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্ট। ইরান যে তার নিউক্লিয়ার এনরিচমেন্ট করে যেত, সেটা মানে পিসফুল পারপাস, মূলত হচ্ছে ইলেকট্রিসিটি থেকে শুরু করে নিউক্লিয়ারের অন্যান্য যত ব্যবস্থাপনা রয়েছে, লাইক নিউক্লিয়ার অনেক ক্ষেত্রে মেডিসিনে ব্যবহার হয়, সেসব ক্ষেত্রে ইরান নিউক্লিয়ার এনরিচ করে যেত, এবং সেটা যেন তাদেরকে করার ব্যাপারে কোনো বাধা না দেওয়া হয়, এটা তারা দাবি করেছে, এবং ইউএসএ এখানেও এগ্রি করার মতো একটা মনোভাব দেখিয়েছে। লিফটিং অল প্রাইমারি স্যাংশন হচ্ছে ফোর্থ, মানে এগ্রিমেন্টের 4 কন্ডিশন হচ্ছে, চতুর্থ কন্ডিশন হচ্ছে মূলত হচ্ছে লিফটিং অল প্রাইমারি স্যাংশন। অ্যাজ ইউ নো দ্যাট ইরানের উপর সবচেয়ে বেশি আমেরিকান স্যাংশন রয়েছে, ইন্টারন্যাশনাল স্যাংশন, যেগুলো হচ্ছে প্রাইমারি স্যাংশন বলা হয়। যে স্যাংশনগুলোর কারণে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন করতে পারে না, ইরান পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কোনো ব্যবসা করতে পারে না, এবং ইরানের সাথে যত ধরনের আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে সেগুলোতে বড় ধরনের ব্যারিয়ার তৈরি হয়েছে। সব ধরনের প্রাইমারি স্যাংশন লিফটিং করার ব্যাপারে ইরান শর্ত দিয়েছে। দ্বিতীয়টা দিয়েছে হচ্ছে লিফটিং অল সেকেন্ডারি স্যাংশন। যে সেকেন্ডারি স্যাংশন মিনস হচ্ছে টোটালি ইরানের বিজনেসের উপর এটাকে মূলত হ্যাম্পার করে। লাইক ইরান কোনো দেশের সাথে ব্যবসা করে যাচ্ছে, সেই দেশকে ডিরেক্টলি স্যাংশন দেওয়া হচ্ছে, মানে ইরানকে নয়, ডিরেক্টলি সেই দেশকে স্যাংশন দেওয়া হচ্ছে। রিজন লাইক আমরা যদি ইরান থেকে কোনো কিছু বাই করি তাহলে ইউএসএ মূলত এবং ইউনাইটেড স্টেট মিলে আমাদেরকে স্যাংশন দেবে, এটা হচ্ছে সেকেন্ডারি স্যাংশন। দ্যাট মিনস হচ্ছে ইরানের সাথে যারা ব্যবসা করে তাদেরকেও বিপদে ফেলা হচ্ছে। সো এই জন্য সেই স্যাংশনের দাবিও ইরান তুলেছে, যে 2টা স্যাংশনে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, সব স্যাংশন এখান থেকে বাতিল করতে হবে, এবং ইরান এটা পঞ্চম দাবি তুলেছে। এবং ষষ্ঠ দাবি হচ্ছে টার্মিনেশন অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল। এটা সিরিয়াস ইম্পর্টেন্ট। এই জন্য টার্মিনেশন অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল ইরানের পারপাসে যদি এটাকে আপনি ব্যাখ্যা করেন, তাহলে এরকম: ইরান যে নিউক্লিয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে, ইরান যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম হাতে নিয়েছে, সেই প্রোগ্রামগুলোকে ইলিগেল, অবৈধ হিসেবে ব্যাখ্যা করে ইউনাইটেড স্টেট সরাসরি ইরানের উপর বেশ কিছু স্যাংশন দিয়েছে, এবং সেই স্যাংশনগুলো মূলত কমপ্লিটলি লিফটিং করার ব্যাপারে ইরান শর্ত দিয়েছে। এবং এই স্যাংশন কোনো মানে লিগ্যাল অথরিটি ইউনাইটেড নেশন এবং ইউএসএর নাই, এভাবে তারা ব্যাখ্যা করেছে, এবং এটা কমপ্লিটলি টার্মিনেট করতে হবে। দেন 7th পার্টে এসেছে টার্মিনেশন অফ অল আইএইএ বোর্ড গভর্নমেন্ট, মানে হচ্ছে আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি যারা আছে, তারা আলটিমেটলি হচ্ছে ওয়াচডগ। পৃথিবীতে যত নিউক্লিয়ার প্রোগ্রাম রয়েছে তার সব কিছুর ওয়াচডগ। তারা সব কিছু পর্যবেক্ষণ করে, দেখে, এবং সেগুলোর উপরে বিভিন্ন ধরনের পর্যালোচনা করে, এবং কোনটা সিরিয়াসলি বিপজ্জনক হচ্ছে, কোনটা বিপজ্জনক হচ্ছে না, সেগুলোর উপর নজরদারি রাখে। সো আইএই এর সব ধরনের মানে অথরিটি বা ইরানের উপর যে ধরনের তারা কার্যক্রম চালায়, লাইক
ইরানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভেতরে তাদের হচ্ছে ক্যামেরা সেট করা আছে। ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি মানে প্রোগ্রাম যেখানে আছে সেখানে তাদের ক্যামেরা সেট করা আছে, এবং প্রতি 3 মাস পর পর তারা সেখানে অফিসিয়াল ভিজিট করে দেখে যে ইরান আসলে কি এনরিচ করে যাচ্ছে, কি এনরিচ করে যাচ্ছে না সেগুলো। সো ইরান বলছে আইএই এর সব ধরনের বর্ডার গভর্নেন্স কমপ্লিটলি ইরেজ করতে হবে এবং ইরানে এগুলো থাকতে পারবে না। এক্স্যাক্টলি এটাতে আমি 100% এগ্রি করি। রিজন হচ্ছে ইরান মূলত হচ্ছে একমাত্র কান্ট্রি যাকে আইএই সবচেয়ে বেশি ডমিনেট করে। ইরান কোনো নিউক্লিয়ার ওয়েপন এখনো তৈরি করেনি। ইরানের উপর প্রতিদিন আইএই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এই সেই দিয়ে রাখে, কিন্তু ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন নিয়ে বসে আছে। সে তার মতো করে সারাদিন এনরিচ করে, ইউএসএ এনরিচ করে, রাশিয়া এনরিচ করে, সেগুলোতে কোনো আইএই এর কোনো অথরিটি নেই, তারা সেখানে কিছুই করতে পারে না, কিন্তু ইরানের উপর অলওয়েজ করে। সো আপনি যখন ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগ হয়েছেন তাহলে আপনি 100% সবাইকে নিয়ে করেন, কিন্তু একটা দেশকে কেন? একটা দেশকে কেন স্পেসিফিক টার্গেট? দ্যাট মিনস হচ্ছে একটা দেশকে যখন করা হয় তখন স্পেসিফিক কোনো এক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করা হয়। অ্যান্ড আইএই 100% ইসরায়েল এবং ইউএসএর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনাইটেড নেশন সেমভাবে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, এবং ইরান এই দুইটাকে কমপ্লিটলি ইরেজ করার শর্ত দিয়েছে, এবং তাদের ষষ্ঠ এবং সপ্তম শর্ত মূলত এই দুইটা। দেন হচ্ছে অষ্টম শর্ত, নাম্বার 8 হচ্ছে পেমেন্ট কম্পনসেশন টু ইরান। আজকে দিনে যে ওয়ার হয়েছে, এই ওয়ারের কারণে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, ইউনিভার্সিটিজ, ব্রিজ, রেল কানেক্টিভিটি, ইভেন তাদের স্কুল, এমন যত কিছু কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়েছে। ফরগেট জেনারেলস, যারা চলে গেছে তাদেরকে ফেরত আনা যাবে না, কিন্তু এই যে এত বিশাল ক্ষতি হয়েছে, এন্টায়ার কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিটলি ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে, সেটার পেমেন্ট কম্পনসেশন চেয়েছে ইরান, যে তাদেরকে ওয়ারের ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 9, উইথড্রল অফ ইউএস কমব্যাট ফোর্স ফ্রম দ্য রিজন, মানে হচ্ছে এন্টায়ার রিজনে আমেরিকান যতগুলো বেজ রয়েছে, আমেরিকান যতগুলো স্টেশন রয়েছে, আমেরিকান যতগুলো রেডার সিস্টেম রয়েছে, আমেরিকান যতগুলো ওয়ার হাব রয়েছে, তার প্রত্যেকটা এখান থেকে ইরেজ করে নিয়ে যেতে হবে। সহজ ভাষায় বললে এন্টায়ার জিসিসির 5টা কান্ট্রি, সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, এর বাইরে রয়েছে জর্ডান, ইরাক, সিরিয়া, এই রিজনের এন্টায়ার এরিয়া থেকে সব ধরনের ইউএস কমব্যাট ফোর্স কমপ্লিটলি উইথড্র করে নিতে হবে। তাদের এখানে আর থাকা যাবে না। যদি তারা থাকে তাহলে এন্টায়ার রিজনে আরও একবার নতুন করে কলাপস তৈরি হওয়ার চান্স রয়েছে, নতুন করে আবার যুদ্ধ তৈরি হওয়ার চান্স রয়েছে, এবং এন্টায়ার রিজন অশান্ত থাকবে। নাম্বার 10 মূলত cessation of war all front including against the heroic Islamic resistance of Lebanon, মানে হচ্ছে পুরো রিজনের যত যুদ্ধ হয়েছে, মানে লাইক লেবানন, ইয়েমেন, ইরান, সব ফ্রন্ট থেকে যুদ্ধ শেষ করতে হবে এবং উইথ কম্পনসেশন দিয়ে যেতে হবে সেই দেশগুলোকেও। দ্যাটস ইট। এটা হচ্ছে 10 পয়েন্ট এগ্রিমেন্ট। এবার আপনি আমাকে বলেন এই 10 পয়েন্ট এগ্রিমেন্টে ইরান কোথায় লুজ করেছে আর ইউএসএ কোথায় লুজ করেছে? এই 10টা পয়েন্ট ইরানের জন্য লাইফ লাইন তৈরি করবে। যদি এই 10টা পয়েন্ট 100% মানা হয় তাহলে ইরানের জন্য লাইফ লাইন তৈরি করবে। উইদিন এ ফিউ ইয়ার্স ইরান $1 ট্রিলিয়ন ইকোনমি ছাড়িয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলছি, ইরান $1 ট্রিলিয়ন ইকোনমি ছাড়িয়ে যাবে। ইরানের কাছে কোনো কিছুর অভাব নেই। ইরানের কাছে তেল, গ্যাস থেকে শুরু করে অন্যান্য সব খনিজ সম্পদ রয়েছে। এর চেয়েও বড় বড় সিরিয়াস কিছু ইরানের কাছে রয়েছে যা মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে নেই। সেটা হচ্ছে মানে শিক্ষিত হিউম্যান রিসোর্স। কি পরিমাণ শিক্ষিত? ইরান প্রতি বছর স্টিম ইঞ্জিনিয়ার তৈরি করে 2 লাখের বেশি। বা জাস্ট ভাবেন, প্রতি বছর 2 লাখেরও বেশি। তাদের পিএইচডি ডিগ্রি হোল্ডার এন্টায়ার রিজনের সবচেয়ে বেশি। তারা সবচেয়ে বেশি রিসার্চ পেপার পাবলিশ করে, মানে চায়না, ইউএসএ, রাশিয়া, এই 3 দেশের পরে সবচেয়ে বেশি রিসার্চ পেপার পাবলিশ করে ইরান। জাস্ট আপনি ভাবেন, তাদের যদি তারা নতুন কোনো কিছু করতে যায় পৃথিবীর কোনো দেশের কাছে তাদের যেতে হয় না, তারা এভরিথিং নিজেরা করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন এই স্যাংশনের মানে এই 8টা 10টা শর্ত 100% মেনে নেওয়া হবে, কমপ্লিটলি মেনে নেওয়া হবে, তখন ইরান সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। লাইক আমি বলি ডিরেক্টলি স্যাংশনের কথাই বলেন, এই স্যাংশন যখন কমপ্লিটলি উইথড্র হয়ে যাবে তখন ইরানকে অ্যাকচুয়ালি আটকে রাখার মতো কোনো দেশ নেই পৃথিবীতে। মানে আজকের দিনে আমাদের দেশের মানুষ কাজ করতে কোথায় যায়? সৌদি আরব যায়, কাতার যায়, কুয়েত যায়, ওমান যায়, অনেক দেশে যায়, তাই না? সেখানে একদম পুর লেভেলের শ্রমিক হিসেবে কাজ করে। ইরানে একজ্যাক্ট সেম লেভেলের শ্রমিকের প্রয়োজন হবে তখন। তাদের 10 কোটি মানুষ রয়েছে, 9 কোটি মানুষ রয়েছে। 9 কোটি মানুষের
পুরো দেশের যে বিশাল ইকোনমি দাঁড়াবে সেটা মানে মানে ক্যারি করা সম্ভব না, মানে হিউম্যান রিসোর্সের অনেক অভাব পড়ে যাবে। তখন অন্যান্য দেশ থেকে তাদের মানুষ টানতে হবে। জাস্ট এটা আপনি আগে এইভাবে ভাবেন যে ইরান যে শর্ত দিয়েছে, এবার আসেন ইরানের শর্ত অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। গত কিছুদিন আগে আমেরিকা 15 পয়েন্ট একটা প্রপোজাল দিয়েছিল পাকিস্তান থ্রুতেই, ইরান সেটাকে প্রত্যাখ্যান করেছে। এগেনস্টে ইরান 10 পয়েন্টের একটা প্রপোজাল দিয়েছিল, এই যে 10 পয়েন্ট আজকে আছে সেটাই 10 পয়েন্টের প্রপোজাল দিয়েছিল। ইউএসএর মনে ধরেনি, ইউএসএ হচ্ছে সেই প্রপোজাল হচ্ছে ডিরেক্টলি ডিনাই করে দিয়েছে এবং ইউএসএ বলেছে যে তাদের শর্ত মেনে নিতে হবে। দেন ওয়ার ইন্টেন্সিটি কোথায় গিয়েছে? ওয়ার ইন্টেন্সিটি এমন এমন অবস্থায় গিয়েছে যে ইউএসএ নাস্তানাবুদ হয়েছে প্রত্যেকটা পয়েন্টে। ইউএসএর এলআই লিটারালি পাগল বনে গেছে, জিসিসিকে লিটারালি মাটিতে নামিয়ে এনেছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের অ্যালুমিনিয়াম প্লান্ট, তাদের রিফাইনারি প্লান্ট, তাদের পেট্রোকেমিক্যাল প্লান্ট, তাদের আমেরিকান হাব, তাদের রেডার সিস্টেম, ইচ অ্যান্ড এভরিথিং ইরান কমপ্লিটলি ডিস্ট্রয়েড করেছে। দেন ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েলের এই ছোট্ট একটা কান্ট্রি, ইসরায়েল কত ছোট জানেন? 22,000 স্কোয়ার কিলোমিটারের কান্ট্রি। আমাদের চট্টগ্রাম বিভাগ 36,000 স্কোয়ার কিলোমিটারের কান্ট্রি। চট্টগ্রাম বিভাগ থেকেও 1/3 ছোট। দ্যাটস ইট। এটা হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের মানে ইন্ডাস্ট্রিয়াল হাব, তার ইকোনমিক্যাল হাব, তার মানে সিকিউরিটি হাব, যত কিছু আছে তার এভরিথিংয়ে ইরান অ্যাটাক করেছে এবং কমপ্লিট ডিস্ট্রাকশন চালিয়েছে। সেই অ্যাটাকগুলোর কারণে ইউএসএ এবং তার অ্যালাইরা মূলত সবচেয়ে বড় বিপদে পড়েছে। কারণ এত ছোট কান্ট্রি এত বেশি শক অ্যাবজর্ব করার মতো না। সাথে হিজবুল্লাহ যোগ হয়েছে এবং আনসারুল্লাহ ইয়েমেন থেকে যোগ হয়েছে। সো এত বেশি অ্যাটাক যখন হয়েছে তাদের আসলে নাস্তানাবুদ অবস্থায় চলে গেছে এবং ক্যাজুয়ালিটি অলওয়েজ হাইড করে যাচ্ছে। ইউএসএ তার ক্যাজুয়ালিটি হাইড করে যাচ্ছে। এখন সম্ভাবনা আছে যে যুদ্ধ যত দ্রুত হবে, যুদ্ধ যত বড় হবে, ক্যাজুয়ালিটি বাড়বে, ইকোনমিক্যালি ডিস্ট্রয়েড হবে এবং ফাইন্যান্সিয়ালি অ্যান্ড মিলিটারিলি কমপ্লিটলি ডিস্ট্রাকশনের পথে যাবে। ইরান তার ডিস্ট্রাকশন অনেক আগে মেনে নিয়েছে। আমি অনেক ভিডিওতে আমার ক্লিয়ারলি বলেছি, ইরান ওয়ার অফ সার্ভাইভালে আছে, তার ক্ষতি হবে সে জানে এবং সেটা জেনেই সে যুদ্ধ করছে। যার জন্য ইরানের ক্ষতিকে আমি প্রায়োরিটি দিয়ে কথা বলছি না, আমি অলওয়েজ কথা বলি ইউএসএ এবং ইসরায়েলের প্রায়োরিটি দিয়ে, ক্ষতিকে প্রায়োরিটি দিয়ে। রিজন একটাই, যে ইরান তার টার্গেট অ্যাচিভ করতে পারে কিনা। এই টার্গেটটাই ছিল 10 পয়েন্ট এগ্রিমেন্ট। সেই 10 পয়েন্ট এগ্রিমেন্টে স্টেট অফ হরমুজ তার হবে, আইএই এর সাথে যত ধরনের মানে লোমছমের শর্ত ছিল তার সবগুলোকে ছেড়ে ফেলে দিবে। ইউনাইটেড নেশনের শর্তগুলো থেকে উতরে যাবে। আমেরিকান স্যাংশন, ইউনাইটেড নেশনের স্যাংশন কমপ্লিটলি উতরে যাবে এবং তার ওয়ার কম্পেনসেশন সে পাবে। এবং আগামীর দিনগুলোতে নিউক্লিয়ার এনরিচমেন্ট, তার মিসাইল প্রোগ্রাম সেম এজ ওয়েল অ্যাক্টিভ থাকবে। এই সবগুলো যখন তার হবে তখন তাকে আটকাবেন আপনি কি দিয়ে? সে তো এখন ফ্রি ওয়ার্ল্ড। আর যখনই সে ফ্রি ওয়ার্ল্ড হয় তখন আপনি পৃথিবীকে ভিন্নভাবে দেখতে পাবেন। লাইক আমরা বাংলাদেশ, বাংলাদেশ মূলত হচ্ছে সবচেয়ে বেশি ভুগে যাচ্ছি মূলত একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের ওয়েল অ্যান্ড গ্যাসের সবচেয়ে বড় সমস্যা। আমরা জিসিসি থেকে নিচ্ছি এবং অন্যান্য জায়গা থেকে নিচ্ছি না। সো এখন আমরা জিসিসিকে বাদ দিয়ে ইরান থেকেও নিতে পারবো। একইভাবে যদি আমরা মানে আমাদের হ্যান্ডম থাকে, মানে আমাদের গভর্নমেন্টের যদি হ্যান্ডম তৈরি হয় কোনোভাবে, তাহলে সেই গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে শুধুমাত্র জিসিসি ইরান নয়, চাইলে অন্যান্য দেশ, আপনার রাশিয়া রয়েছে, এদিকে নাইজেরিয়া রয়েছে, অথবা হচ্ছে চায়না রয়েছে, আপনি যে কোনো জায়গা থেকে মানে আমাদের এনার্জি সোর্সটাকে সিরিয়াসলি ডাইভার্সিফাই করবেন। কতটুকু ডাইভার্সিফাই করবেন? আপনি সব দেশ থেকে কম নেন, মানে সব দেশ থেকে নেন কিন্তু এমনভাবে নেন যে কোনো একটা দেশ বিপদে পড়লে যেন আমি নিজেও বিপদে না পড়ে যাই। আমাকে এমনভাবে করতে হবে যেন আমি সব দেশের সাথে সমানভাবে কোলাবোরেট করতে পারি এবং একটা দেশ বিপদে পড়লে যেন আমি সবার সাথে বাকিদের সাথে মানে কোলাবোরেট বাড়িয়ে দিয়ে আমি সাস্টেন করে যেতে পারি, যেটা এক্স্যাক্টলি চায়না করে। আমেরিকা কাকে কি স্যাংশন দিল এটা তার মাথায় নেই। সে সবার থেকে তেল কিনে, একদম সবার থেকে, পৃথিবীতে যত দেশ তেল বেচে সে সবার থেকে তেল কিনে। এবং জিসিসি বিপদে পড়েছে, চায়নার কিছুই আসে যায় না, চায়না অন্যদের থেকে তার অভাব পূরণ করেছে। ইভেন ইনক্লুডিং আজকের দিনে যখন কিউবার তেল পুরোপুরিভাবে ইউএস এর হস্তগত হয়েছে তখনও সে কিউবা থেকে তেল নিয়ে আসছে। দ্যাটস দ্য পয়েন্ট। আপনি কিভাবে একটা দেশকে টিকিয়ে রাখবেন শিখতে হবে অন্যদের কাছ থেকে। আমাদের গভর্নমেন্ট শিখে না, ঠিক আছে? মানে সো এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এটা 2 সপ্তাহের একটা সিজফায়ার। যদি 2 সপ্তাহের সিজফায়ার মানে ফাইনালি এটা পার্মানেন্ট সিজফায়ারে যায়, তাহলে অল ইন ওয়ান আপনি যা দেখতে পাবেন এখানে পুরোটাই ইরানের জয়। এবং এটা বলে রাখি, ইরানের 10 পয়েন্ট সিজফায়ার এগ্রিমেন্ট এটা আজকের না, ওয়ারের একদম প্রথম দিকে যখন ওয়ার সিজফায়ার নিয়ে কথা হচ্ছিল তখন ইরানি 10 পয়েন্টস এগ্রিমেন্ট সেট করেছে। আজকে যখন
40তম দিনে এসে ওয়ারের সিজফায়ার এগ্রিমেন্টের জন্য কথা হচ্ছে, তখনও ইরান সেই 10 পয়েন্ট এগ্রিমেন্টই দিচ্ছে। মানে পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তানের শেহবাজ শরীফ এবং আসিফ মুনির মূলত ইরানের দ্বারস্থ হয়েছে বারবার চেঞ্জ করার জন্য, আমেরিকার পক্ষে অ্যাটলিস্ট কিছুটা চেঞ্জ করার জন্য, কিছুই চেঞ্জ করেনি। সেই 10 পয়েন্টের এগ্রিমেন্ট 2বার প্রত্যাখ্যান করে থার্ড টাইম আমেরিকা মূলত হচ্ছে এটাতে এগ্রি করতে এসেছে। আপনি কি বুঝলেন এতে? এতে ক্লিয়ার বোঝা যায় যে মূলত ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে আমেরিকা, তাদের ইরানের মাটিতে নামিয়ে এনেছে। আপনাদের মনে থাকার কথা, গত 3রা জানুয়ারি মানে যখন 12 দিনের ওয়ার হয়েছিল এর আগে, তখন ইমাম খামেনি একটা ক্লিয়ার ওয়ার্ড উল্লেখ করেছিলেন। তিনি ক্লিয়ারলি বলেছিলেন, উই উইল ব্রিং দ্য এনিমি টু ইটস নি, মানে তাদের শত্রুকে তাদের পায়ের তলে নামিয়ে আনবো। মানে ঠিক এভাবেই তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন। এক্স্যাক্টলি আজকে ইরান সেটা করে দেখিয়েছে এবং ইউএসএ কে তার প্রত্যেকটা শর্ত বাদ দিয়ে ইরানের প্রত্যেকটা শর্তে এগ্রি হতে বাধ্য করেছে। অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য হলেও এটাই ট্রু। এখন বাকিটা হচ্ছে পার্মানেন্ট সিজফায়ার, পার্মানেন্ট ওয়ার যখন শেষ হবে তখন বোঝা যাবে আসলে কতটা কি হয়েছে। বাট এখন পর্যন্ত এটাকে আপনি ইরানের জয় 100% বলতে পারেন, না বলার কোনো কারণ নেই। এবং ইরান যা করেছে পৃথিবীতে গত 100 বছরে আমেরিকার সাথে এটা আর কেউ করতে পারেনি, আমেরিকার সাথে এটা আর কেউ করতে পারেনি। ইভেন আমেরিকার সাথে সরাসরি এইভাবে যুদ্ধ, নট অনলি আমেরিকার এম্পায়ারের বিরুদ্ধে এভাবে স্ট্রং হয়ে দাঁড়াতে সাহস পর্যন্ত কোনো পাওয়ার হাউস করেনি। নো, নট এন সিঙ্গেল কান্ট্রি, কখনোই করেনি। এবং এটা আরও বেশি ডিফারেন্ট যখন একটা কান্ট্রি যেটা নন নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, সে 2টা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রির সাথে এট এ টাইম যুদ্ধ করেছে টানা 40 দিনের মতো, এবং সেই যুদ্ধ তার রোলে শেষ হতে যাচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি তার হাঁচুতে নামিয়ে এনেছে। দ্যাটস দ্য পয়েন্ট। আপনি কাকে সেরা বলবেন, কাকে হচ্ছে মানে পরাজিত বলবেন, কাকে জয়ী বলবেন, এবং কিভাবে তাকে বিশ্লেষণ করবেন, কিভাবে মূল্যায়ন করবেন এবং কেন মূল্যায়ন করবেন, এটা বিগেস্ট পয়েন্ট অ্যান্ড বিগেস্ট উইন এখন পর্যন্ত। দ্যাটস ইট।